নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা এনআরসি, এবিপিএস, ডিজিটাল সার্টিফিকেট, লেগেসি ডেটা, ১৯৫০ ও ১৯৭১ সালের নথি এবং বিভিন্ন নোটিশ নিয়ে যে বিভ্রান্ত ছড়িয়েছে, সেই বিভ্রান্তিকর বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের বিভ্রান্তি কিছুটা দূর করতে পারি। অনেকেই মন্তব্য করছেন যে এবিপিএস বা বিডিও অফিসে গেলে সমস্যা হবে। আবার কেউ বলছেন ডিজিটাল সার্টিফিকেট থাকলেই নাকি সমস্যা হবে। এই ধরনের নানা খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তাই আজকের ভিডিওতে বিষয়টি সহজ ভাষায় তুলে ধরা হবে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। ২০২২ সালের ডিসেম্বরের পর যারা বিভিন্ন ডিজিটাল সার্টিফিকেট তৈরি করেছেন, তাদের অনেকের ক্ষেত্রে ডিজিটাল কপি রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে সেই নথিতে ডিজিটাল সিগনেচার বা ভেরিফিকেশনের পদ্ধতি আগের মতো নাও থাকতে পারে। এই বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে কিছু ঝাড়াই বাছাই চলছে। এজন্য অনেকের মোবাইলে বা পোর্টালে বিভিন্ন ধরনের নোটিশ দেখা যাচ্ছে। কিন্তু শুধু নোটিশ দেখেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অনেকেই জানতে চাইছেন বিডিও অফিস বা এবিপিএস অফিসে যেতে হবে কিনা। এ বিষয়ে বলা হচ্ছে যে যাদের প্রয়োজন হবে তাদেরই সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হবে। সবাইকে একসঙ্গে ডাকা হচ্ছে না। তাই গুজব শুনে অযথা সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। এবার আসি প্রথম ও দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেটের প্রসঙ্গে। যারা ২০১১ সালের পর প্রথম বা দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট করেছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন নথি যাচাই করা হচ্ছে। কোথাও ১৯৫০ সালের আগের নথির কথা বলা হচ্ছে, তো কোথাও আবার ১৯৭১ সালের আগের নথির কথা উল্লেখ করা হচ্ছে। তবে কোন পরিস্থিতিতে কোন নথির প্রয়োজন হবে তা প্রত্যেকের পরিস্থিতির উপর নির্ভর করবে। যাদের পূর্বপুরুষ বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এসেছে, তাদের ক্ষেত্রে ১৯৭১ সালের আগের নথি গুরুত্বপূর্ণ হতে পারে। আবার যারা অনেক আগে থেকেই এদেশে বসবাস করছেন, তাদের ক্ষেত্রে অন্য ধরনের পুরনো নথি প্রয়োজন হতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের সমস্ত নথি আসল এবং বৈধ, তাদের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের পোর্টালে ডাটা ম্যাচ, ভেরিফিকেশন, রিভিউ বা বিভিন্ন ধরনের স্ট্যাটাস কেন দেখা যাচ্ছে? এর সহজ উত্তর হলো, সংশ্লিষ্ট দপ্তর বিভিন্ন নথি ডিজিটাল ভাবে মিলিয়ে দেখছে। আগে অনেক ক্ষেত্রে শুধুমাত্র ভেরিফিকেশন দেখা যেত, এখন অনেকের ক্ষেত্রে ডাটা ম্যাচের মতো স্ট্যাটাসও দেখা যাচ্ছে। এর অর্থ এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে বা আপনি সমস্যায় পড়েছেন। ভাবুন তো, যদি সরকারের কাছে আপনার কোনো তথ্যই না থাকতো, তাহলে তারা ডেটা মিলিয়ে দেখবে কিভাবে? তাই ডেটা ম্যাচ দেখানো মানেই হলো আপনার জমা দেওয়া নথিগুলি তাদের ডেটাবেসে রয়েছে এবং সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এখন বলা হচ্ছে ২০১১ সালের পর যারা বিভিন্ন সার্টিফিকেট করেছেন, তাদের অনেকের তথ্য ধাপে ধাপে যাচাই করা হচ্ছে, কারণ এই সময় বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল। ফলে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে স্বাভাবিকভাবেই সময় লাগছে। অনেকেই জানতে চাইছেন, যারা সত্যিই বৈধভাবে নথি তৈরি করেছেন, তাদেরও কি সমস্যা হতে পারে? এইখানে এই বিষয়টি একটু পরিষ্কারভাবে আমাদের সকলকেই বুঝতে হবে। যদি আপনার সমস্ত নথি আসল হয়, প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিয়ে থাকেন এবং কোনো তথ্য গোপন বা পরিবর্তন না করে থাকেন, তাহলে অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই। কারণ সংশ্লিষ্ট দপ্তরের কাছে আপনার আবেদনপত্র, জমা দেওয়া নথি, মোবাইল নম্বর, পরিচয় সংক্রান্ত তথ্য সবই সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে তারা সেই নথিগুলি আবার যাচাই করবে। অন্যদিকে যারা ভুয়ো বা জাল নথি ব্যবহার করেছেন অথবা অন্যের কাগজ ব্যবহার করে সার্টিফিকেট সংগ্রহ করেছেন, তাদের ক্ষেত্রেই ভবিষ্যতে সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি আসল নথি ছাড়াই অন্য উপায়ে সার্টিফিকেট সংগ্রহ করেছেন। বর্তমানে যদি সেই তথ্য ডিজিটাল রেকর্ডের সঙ্গে না মেলে, তাহলে তদন্তের সময় সেই অসঙ্গতি ধরা পড়তে পারে। তাই বারবার বলা হচ্ছে, যাদের নথি আসল তাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যারা জাল নথির মাধ্যমে সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার আসি অপর একটি টপিকে। সেটি হলো ১৯৫০ ও ১৯৭১ সালের নথি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সকলের মধ্যে, সেই প্রসঙ্গে অনেকেই বলছেন কারোর কাছে ১৯৫০ সালের আগের নথি চাওয়া হচ্ছে, তো কারোর কাছে আবার ১৯৭১ সালের আগের নথির কথা বলা হচ্ছে। কিন্তু এই দুটি বিষয় সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। যাদের পারিবারিক ইতিহাস, পূর্বপুরুষের বাসবাসের স্থান এবং নাগরিকত্বের ভিত্তি আলাদা, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিও আলাদা হতে পারে। তাই অন্য কারোর নোটিশ থেকে নিজের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য ধরে নেওয়া ঠিক নয়। আবার এমন অনেক মানুষ আছেন যাদের পরিবার ১৯৭১ সালের আগেই ভারতে এসেছেন বা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। কিন্তু জমির নথি, পুরনো রেকর্ড বা অন্যান্য কাগজপত্র অনেক পরে তৈরি হয়েছে। তাই শুধুমাত্র কোনো
নথি ইস্যু তারিখ দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন আবেদন করেছিলেন তখন যে নথিগুলি জমা দিয়েছিলেন সেগুলোই যাচাই করা হবে। যদি সেই নথিগুলো সঠিক এবং বৈধ হয় তাহলে ভয়ের আপনার কোনো কারণ নেই। অনেকে জানতে চাইছেন সবাইকেই কি এবিপিএস বা পিডিও অফিস যেতে হবে? এই উত্তর হলো না। যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তাদেরই সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হবে। তাই গুজবের ভিত্তিতে অযথা অফিসে ভিড় করার দরকার নেই। যদি কোনো নোটিশ পান তাহলে সেখানে উল্লেখিত নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত হবেন। আর যদি কোনো নোটিশ না পান তাহলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদনকারীদের তথ্য সংরক্ষিত রয়েছে। তাই প্রয়োজন হলে তারা নিজেরাই সেই তথ্য যাচাই করতে পারবেন। এর জন্য অযথা আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। অন্যদিকে যারা জাল নথি, ভুয়ো সার্টিফিকেট ও অন্যের কাগজ ব্যবহার করে সুবিধা নিয়েছেন তাদের ক্ষেত্রেই তদন্তের সময় সমস্যা দেখা দিতে পারে, কারণ ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে নথির সত্যতা মিলিয়ে দেখা সম্ভব। যদি আপনার সমস্ত নথি আসল হয়, আবেদন সঠিকভাবে করে থাকেন, আমি আবারও বলছি আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেওয়ারও কোনো প্রয়োজন নেই। যদি ভবিষ্যতে আপনাকে কোনো নথি দেখাতে বলা হয় তাহলে আসল নথি নিয়ে নির্ধারিত দপ্তরে উপস্থিত হবেন। এতে অযথা দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা জাল বা ভুয়া তথ্য ব্যবহার করেছেন তাদের জন্য আগামী দিনে অনেক সমস্যাই আসছে। এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন যাতে গুজবের পরিবর্তে সঠিক তথ্য আরো মানুষের কাছে পৌঁছায়। সকলে ভালো থাকুন। ধন্যবাদ। নমস্কার।